ছাত্রছাত্রীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে ভূগোলের দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসেই তোমরা প্রাকৃতিক ভূগোলের যে প্রথম ক্লাস আমি নিয়েছিলাম ক্ষয়চক্র মতবাদ, সেই ক্ষয়চক্রের মতবাদের পরের যে বিষয়টা সেটা হচ্ছে নদীর পুনর্যৌবন লাভ। সেই পুনর্যৌবন লাভ সম্পর্কে আজকে আমি তোমাদের বিভিন্ন ছবি এবং ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করব। তোমরা ক্লাসটি দেখতে থাকো। আজকে আমরা জানব ভূমিরূপের পুনর্যৌবন লাভ তথা নদীর পুনর্যৌবন লাভ কিভাবে হয়, কেন হয় এবং এই পুনর্যৌবন লাভের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয় সেগুলো আমরা জানব। তা তোমরা দেখতে থাকো। প্রথমে আমি বলি পুনর্যৌবন লাভ। ইংরেজিতে একে বলা হয় রেজুভিনেশন এবং ইংরেজিতে তার নিচে একটা যে লেখা আছে একটু দেখে নাও, অফ টু বি মেড ইয়ং অ্যাগেন। এটা ব্যাপারটা হচ্ছে আমরা একটা সুন্দর ছবির মাধ্যমে যদি দেখতে চাই। আমি আগের ক্লাসে যখন নদীর ক্ষয়চক্র পড়িয়েছিলাম তখন তোমরা যারা আমার ভিডিওটি দেখেছো তারা বুঝতে পারবে যে উইলিয়াম মরিস ডেভিস ভূমিরূপের বিবর্তনের জন্য তিনটি স্টেজের কথা বলেছিলেন, তিনটি অবস্থার কথা বলেছিলেন। তার মধ্যে লাস্ট যে অবস্থাটা সেটা হচ্ছে যে বার্ধক্য অবস্থা। সেখানে ভূমিরূপ সেই বার্ধক্য অবস্থায় এসে প্রায় সমপ্রায় ভূমিতে পরিণত হয়। কিন্তু কোনো কোনো সময় দেখা যায় এই বার্ধক্য অবস্থায় পৌঁছানোর আগেই ভূমিরূপের একটা পরিবর্তন হয় তথা নদীর প্রধান কাজ যেই জায়গায় ছিল শুধুমাত্র সঞ্চয় করা, সেখানে হঠাৎ করে আবার নদী ক্ষয়কার্য শুরু করে। তখন মানে আমরা এই জন্য যেহেতু একটা মানুষের জীবন দিয়ে আমরা ভূমির বিবর্তনকে পড়েছিলাম এবং জেনেছিলাম, সেই জন্য এই বার্ধক্য অবস্থায় হঠাৎ করে যদি ইয়ং অবস্থায় যৌবন অবস্থায় পরিণত হয় তখন সেটাকে বলা হয় পুনর্যৌবন লাভ। আমি আরেকবার তোমাদের সহজ ভাষায় বলছি যে আমরা যখন ক্ষয়চক্র পড়েছিলাম তখন দেখেছিলাম যে নদী সাধারণত যৌবন, পরিণত এবং বার্ধক্য অবস্থার মধ্য দিয়ে পরিগণিত হয়, তার বিবর্তন হয়। কিন্তু কোনো কোনো সময় যদি দেখা যায় যে ভূমিরূপের যেখানে সমপ্রায় ভূমিতে পরিণত হওয়ার কথা ছিল বা নদীর যেখানে সঞ্চয় কাজ করার কথা ছিল, হঠাৎ করে ভূমিরূপের উত্থানের ফলে বা সমুদ্রতলের জলের উচ্চতা বৃদ্ধির জন্য বা বিভিন্ন কারণে হঠাৎ করে সেখানে নদী কি করছে, সে সঞ্চয় কাজ না করে আবার পুনরায় ক্ষয় কাজ শুরু করে দিয়েছে। তখন আমরা বলি এটা ভূমির পুনর্যৌবন লাভ বা নদীর পুনর্যৌবন লাভ। সেটা কি আমরা একটু দেখি যে কখন এটা হয়। সেটা দেখো, আমি আগের ক্লাস তোমাদের বলেছিলাম বেস লেভেল অফ ইরোশন। বেস লেভেল অফ ইরোশন মানে কি? বেস লেভেল ইজ দ্য লোয়েস্ট লেভেল টু হুইচ ইরোশন বাই রানিং ওয়াটার ক্যান টেক প্লেস। আমি বলেছিলাম যে দেখো একটা ভূমিরূপ যখন উচ্চতা বৃদ্ধিপ্রাপ্ত হয়, বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পর ডেভিসের কথা অনুযায়ী যে ভূমিরূপ যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় তখন সেখানে ভূ বহিরস্থ বিভিন্ন শক্তি, তিনি নদীর কথা এখানে বলেছিলেন, সেই নদী চেষ্টা করে তাকে ঠিক এই সমুদ্র সমতলে পর্যবসিত করার জন্য। এই জন্য তিনি তিনটে পর্যায়ের কথা বলেছিলেন। সেই তিনটে পর্যায়ের মধ্যে এই পর্যায়টা যেখানে লাস্ট সমপ্রায় ভূমিতে এসে পরিণত হবে, সেই পর্যায়টাকে আমরা বলেছিলাম বার্ধক্য পর্যায়। কিন্তু এইখানে এসে দেখা যায় যে নদী সঞ্চয় কাজ না করে এখানে আবার হঠাৎ করে ক্ষয় কাজ শুরু করে। তখন ক্ষয়ের শেষ সীমাতে সাধারণত ক্ষয়চক্রে একটা বাধা তৈরি হয়। সেই বাধাটা কি? একটা হচ্ছে ক্ষয়ের যে শেষ সীমা, সেই শেষ সীমায় পরিবর্তন হয়, ভূমিরূপের পরিবর্তন হয়, নদী তার গতিপথের পরিবর্তন হয়। সেই গতিপথ পরিবর্তনের দুটি কারণ আছে, একটা হচ্ছে পজিটিভ চেঞ্জ আর একটা হচ্ছে নেগেটিভ চেঞ্জ। পজিটিভ চেঞ্জ কি? পজিটিভ চেঞ্জ হচ্ছে নাম্বার ওয়ান, সমুদ্র জলের যদি উচ্চতা বৃদ্ধি পায় তাহলে এই রকম অবস্থা সৃষ্টি হবে। বা উপকূল অঞ্চলের যদি অবনমন হয়, এই যে এটা উপকূল, ধরো এটা এটা উপকূল, এই উপকূল অঞ্চলে যদি অবনমন হয়
কিংবা এই সমুদ্রের জলের যদি উচ্চতা বৃদ্ধি প্রাপ্ত হয়, তাহলে সেখানে ক্ষয়ের শেষ সীমাতে একটা বাধা সৃষ্টি হবে, যেটাকে আমরা পজিটিভ চেঞ্জ বলছি। এরপর কি নেগেটিভ চেঞ্জ। নেগেটিভ চেঞ্জ পজিটিভ চেঞ্জের ঠিক বিপরীত। এটা কি, সমুদ্র জলের উচ্চতা হ্রাস পাবে আর উপকূলে যে ভূমিটা আছে তার উচ্চতা বৃদ্ধি পাবে। ঠিক পজিটিভ চেঞ্জের অপোজিট নেগেটিভ চেঞ্জ। যদি এই রকম হয় তাহলে কি হবে, তাহলে ভূমির পুনর্যৌবন লাভ সংগঠিত হবে। তাহলে দুটো চেঞ্জ, দুটো পরিবর্তন, একটা হচ্ছে যে আমাদের সমুদ্র পরিবর্তন, সমুদ্র তলে সমুদ্র জলের পরিবর্তন, এবং উপকূলবর্তী অঞ্চলে যদি পরিবর্তন হয় তাহলে তখন আমরা সেখানে ক্ষয়চক্রের বাধা বলছি সেটাকে আমরা, সেই ক্ষয়চক্রের বাধাতে কি হবে, সেখানে ভূমিরূপের পুনর্যৌবন লাভ হবে। এই পুনর্যৌবন, সরি, এই পুনর্যৌবন লাভ বলতে গিয়ে দুটো কথা খুব ভালো করে তোমরা একটু মনে রাখবে। দেখো, পুনর্যৌবন লাভ যেমন ভূমিরও হচ্ছে, সেরকম নদীরও পুনর্যৌবন লাভ দেখা যায়। সেটা কিরকম, সেটা দেখো, আমরা যদি দেখি এই যে লাস্ট পর্যায়ে বার্ধক্য অবস্থায় এসে নদীর সাধারণত কাজ সঞ্চয় করা, ক্ষয় কাজ একদম হয় না। কিন্তু যদি দেখা যায় হঠাৎ করে এইখানে নদী বার্ধক্য অবস্থায় এসে ক্ষয় কার্যের ক্ষমতাটা কিন্তু বেড়ে গেছে, খুব খুব বেশি হয়ে গেছে, ক্ষয় কার্য আবার শুরু করছে, তখন আমরা বলতে পারি যে নদীর পুনর্যৌবন প্রাপ্তি হয়েছে। আর কি, আর এই সমপ্রায় ভূমিতে সাধারণত এখানে কি দেখা যায়, আমরা বলেছিলাম মোনানক যুক্ত একটা প্লেন ল্যান্ড, যেটাকে ডেভিস পেনিক প্লেন বলেছিলেন, সেইখানে এটা হওয়া স্বাভাবিক। কিন্তু যদি দেখা যায় যে এইখানে সমপ্রায় ভূমির উপর একটা নতুন ভূমিরূপের আবার সৃষ্টি হয়েছে, তখন সেটাকে আমরা বলবো ভূমির পুনর্যৌবন লাভ। তাহলে নদীর পুনর্যৌবন লাভ এবং ভূমির পুনর্যৌবন লাভ, এটা আমরা একটু জেনে রাখবো। নেক্সট, ভূমির পুনর্যৌবন লাভের প্রক্রিয়া, এগুলো কি কি, কিভাবে পুনর্যৌবন লাভ হয়, তার প্রক্রিয়াগুলি কি কি। নাম্বার ওয়ান, গতিময় পুনর্যৌবন লাভ। গতিময় পুনর্যৌবন লাভ কি, ভূ আন্দোলনের প্রভাবে ভূমিভাগের যদি আপেক্ষিক উচ্চতা বৃদ্ধি হয়, বা নদীর ঢাল যদি হঠাৎ করে বেড়ে যায়, নদীর ঢাল হঠাৎ করে বেড়ে গেছে, বা নদীর গতিবেগ, জলপ্রবাহ হঠাৎ করে যদি নদীর গতিপথের গতিবেগ বেড়ে গিয়েছে, জলপ্রবাহ বেড়ে গিয়েছে, তখন সেটাকে আমরা বলছি গতিময় পুনর্যৌবন লাভ। নাম্বার টু কি, ইওস্ট্যাটিক পুনর্যৌবন লাভ। সমুদ্রপৃষ্ঠের যদি অবনমন হয়, ভূ আলোড়নের ফলে সমুদ্রবক্ষের বিস্তৃতি, সমুদ্র জলের ধারণ ক্ষমতার বৃদ্ধি প্রাপ্ত যদি হয়, তাহলে সমুদ্রপৃষ্ঠের অবনমন হয়, সেটাকে আমরা বলছি ইওস্ট্যাটিক পুনর্যৌবন লাভ। থার্ড কি, স্থিতিশীল পুনর্যৌবন লাভ। এই দুটো বাদ দিয়ে, মানে গতিময় পুনর্যৌবন লাভ এবং ইওস্ট্যাটিক পুনর্যৌবন লাভ, এই দুটোকে বাদ দিয়ে যেই পুনর্যৌবন আরেকটি প্রক্রিয়া হচ্ছে স্থিতিশীল পুনর্যৌবন লাভ। স্থিতিশীল পুনর্যৌবন লাভ কি, এখানে হঠাৎ করে জলবায়ুর যদি পরিবর্তন হয়, জলবায়ুর পরিবর্তন, ধরো একটা জায়গা শুষ্ক জলবায়ু ছিল, হঠাৎ করে সেখানে আর্দ্র জলবায়ু হলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে প্রচুর পরিমাণে, তাহলে সেখানে কি হবে, নদীর জলের তীব্রতা বেড়ে যাবে, নদীর জলের আয়তন বেড়ে যাবে, নদীর জলের গতিবেগ বেড়ে যাবে, তাহলে সেটা স্থিতিশীল পুনর্যৌবন লাভ। আবার যদি নদীর বোঝার হ্রাস হয়, মানে এটা কিরকম, ধরো আমাদের পিঠের ওপরে আমরা একটা বিশাল বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, তাহলে সেই বিশাল বোঝাটাকে নিয়ে যদি আমাকে হাঁটতে বলা হয়, আমার হাঁটার যে গতি হবে, যদি বোঝাটাকে আমাকে নামিয়ে দিয়ে হাঁটতে বলে, গতি এই আমার দ্রুততার সাথে আমরা হাঁটতে পারবো। ঠিক এই রকম নদীর বোঝা, মানে নদীর নুড়ি বালি কাঁকর এগুলো যদি খুব কম পরিমাণে থাকে, তাহলে সেখানে কিন্তু এই স্থিতিশীল পুনর্যৌবন লাভ প্রাপ্তি হয়। এরপর দেখা যাক যে আমরা তো জানলাম যে পুনর্যৌবন লাভ কি, পুনর্যৌবন লাভ কিভাবে হয়, ক্ষয়কার্যের শেষ সীমায় কিভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে সাইকেলটাই ক্ষয়চক্র। এইবারে আমরা জানবো যে এই যে পুনর্যৌবন লাভ, এই পুনর্যৌবন লাভের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয়। পরীক্ষায় তোমাদের এই প্রশ্নটা আসে প্রায় সময়, এটা তোমাদের সুন্দরভাবে লিখতে হবে যে ভূমির যদি পুনর্যৌবন লাভ হয়, তার বার্ধক্য অবস্থায় এসে যদি
আবার যৌবন অবস্থা শুরু হয়, তাহলে সেইখানে কি কি ভূমিরূপ গড়ে উঠবে। প্রথমে দেখা যাক উপত্যকার মধ্যে উপত্যকা ব্যাপারটা কি। আমরা এইটুকু বুঝতে পারছি উপত্যকা মানে কি, নদী যেখান দিয়ে প্রবাহিত হবে সেই নদীর যে গতিপথ তার পার্শ্ববর্তী অঞ্চলকে আমরা নদীর উপত্যকা বলি। সেখানে উপত্যকার উপর উপত্যকা কিভাবে তৈরি হচ্ছে, এই ছবিটার দিকে একটি তাকাও। যে দেখো, আমরা যখন ক্ষয়চক্র পড়েছিলাম, ক্ষয়চক্রের একবারে বার্ধক্য অবস্থায় এসে নদী সে তার প্রশস্ত উপত্যকা তৈরি করেছিল। সেই প্রশস্ত উপত্যকার ফলে সেখানে একটা পুরাতন উপত্যকা রয়েছে। আবার এই যে যদি নদীর পুনর্যৌবন প্রাপ্তি হয় বা ভূমিরূপের পুনর্যৌবন প্রাপ্তি হয়, তখন নদী সে কি করবে, প্রবল গতিতে আবার ক্ষয়কার্য শুরু করার পর সে কি করবে, আবার একটা নতুন নদী উপত্যকা তৈরি করবে। তাহলে একটা পুরাতন উপত্যকা, এই যে কালো শেড দিয়ে যেটা দেখাচ্ছি পুরাতন উপত্যকা, এর মধ্যে যখন আবার নদী প্রবল বেগে কেটে প্রবাহিত হচ্ছে, এই যে এটা হচ্ছে আমাদের পুরাতন উপত্যকা, এই উপত্যকাটা হচ্ছে পুরাতন উপত্যকা, এই উপত্যকাটা হচ্ছে নতুন উপত্যকা। তাহলে দেখো, এই একটা উপত্যকার মধ্যে আরেকটা উপত্যকা তৈরি হয়েছে, তখন এটাকে আমরা বলছি উপত্যকার মধ্যে উপত্যকা। এই যে দেখো পাশে খুব সুন্দর ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দেখো একটা ইরোশন ক্ষয়কার্য হয়ে গেছে, আবার একটা ক্ষয়কার্য, এর ফলে উপত্যকার মধ্যে আরেকটা উপত্যকা, এটা আবার দ্বি উপত্যকাও আমরা বলতে পারি। বুঝেছি? এই যে দেখো, এইখানে একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছ তোমরা। এইখানে দেখো, এইখানে একটা উপত্যকা ছিল, এখানে একটা উপত্যকা ছিল, কিন্তু নদীর পুনর্যৌবন লাভের ফলে সে ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এখানেও একটা উপত্যকা তৈরি হয়েছে। এটা আমাদের মধ্যপ্রদেশের কপিলধারা যে জলপ্রপাত রয়েছে, সেখানে গেলে আমরা এই উপত্যকার মধ্যে উপত্যকাটা খুব সুন্দরভাবে দেখতে পাবো। নেক্সট নেক্সট কি, নিক বিন্দু, খুব ইম্পর্টেন্ট। তোমাদের এটা বড় কোশ্চেন তো লিখতে হবে, কিন্তু এটা শর্ট কোশ্চেন আছে। নিক পয়েন্ট কি, নিক বিন্দু কি, এটা একটু ভালো করে দেখো। নিক বিন্দু মানে কিছুই না, সেটা হচ্ছে দেখো, এই যে আমাদের পুরাতন যে উপত্যকা, যেটা বার্ধক্য অবস্থায়, ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় যখন নদীটা প্রবাহিত হয়েছিল, এটা হচ্ছে পুরাতন উপত্যকা হয়েছে। এবং আবার যখন নদী সে তার পুনর্যৌবন লাভ ফলে তার আরেকটা নদী প্রবাহ তৈরি হয়েছে। তাহলে এই দুটো নদী প্রবাহ, মানে দুটো নদী প্রবাহ মানে কি, যখন আমাদের নিক পয়েন্ট তৈরি হয় কোন জায়গায়, যে মৃদু পুরাতন ঢাল। মৃদু পুরাতন ঢাল মানে কি, যে ঢালটা নদীর বার্ধক্য অবস্থায় এসে ক্ষয়চক্রের যে ঢালটা তৈরি হয়েছে, সেটাকে আমরা বলছি মৃদু পুরাতন ঢাল। আবার যেই জায়গায় নদী নতুন ভাবে ক্ষয়কার্য শুরু করেছে, তার যে উপত্যকা, সেটা হচ্ছে খাড়া নতুন ঢাল। এই দুটো ঢালের যে বিন্দু, সংযোগ বিন্দু, সেটাকে আমরা বলছি নিক পয়েন্ট। দেখো আরেকটা ছবি দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। যে দেখো, এটা হচ্ছে নতুন সমুদ্রপৃষ্ঠ, আর এটা হচ্ছে পুরানো সমুদ্রপৃষ্ঠ। তাহলে পুরানো সমুদ্রপৃষ্ঠ এবং নতুন সমুদ্রপৃষ্ঠ, এই যে জায়গায়, এই যে জায়গায় মিলিত হয়েছে, এই জায়গাটা আমরা বলছি নিক পয়েন্ট। এই জায়গাটাকে আমরা বলছি নিক পয়েন্ট। তাহলে নিক পয়েন্ট মানে হচ্ছে, এক কথায় যদি আমি বলি, তাহলে পুরাতন যে নদী উপত্যকা, সে তার মৃদু পুরাতন ঢাল, পুরাতন নদী উপত্যকার, আর পুনর্যৌবন লাভের ফলে তার যে ঢালটা, সেই ঢালটা খাড়া এবং তীক্ষ্ণ, নতুন ঢাল তৈরি হবে। তাহলে পুরাতন ঢাল এবং নতুন ঢালের মধ্যে যে পয়েন্ট, যে বিন্দু, সেই বিন্দুটাকে আমরা এই যে নিক বিন্দু বলছি। ক্ষয়েতে দেখো, এখানে নতুন সমুদ্রপৃষ্ঠ, আর এখানে সমুদ্রপৃষ্ঠ, পুরাতন সমুদ্রপৃষ্ঠ, এর একটা নদী ঢাল আর এর একটা অববাহিকা ঢাল। এই দুটো ঢালে যে পয়েন্টটা, যে মিডিল পয়েন্টটা, মানে মিডিল বলছি না, সংযোগ পয়েন্টটা, সেই সংযোগ পয়েন্টটা হচ্ছে নিক বিন্দু। এবং এই নিক বিন্দুতে জলপ্রপাত তৈরি হয়। কারণ তোমরা জানো, তোমরা এর আগে পড়ে এসেছো, যদি ঢালের বিচ্যুতি হয় তো একটা জায়গায় থেকে আরেকটা জায়গায়, সেখানে তাহলে জলপ্রপাত সৃষ্টি হবে। সেটা তোমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। আমাদের মধ্যপ্রদেশের যে জব্বলপুর, জব্বলপুরে যে ধোঁয়াধার জলপ্রপাত আছে, সেখানে কিন্তু এরকম নিক পয়েন্টের তে জলপ্রপাত দেখা যায়। যেমন দেখো একটু তোমরা, এই যে জলপ্রপাত, এই যে এটা হচ্ছে যে আমাদের নতুন, আর এই পুরাতন, এই নতুন এবং পুরাতনের এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা হচ্ছে নিক পয়েন্ট।
সেই নিচ পয়েন্ট বরাবর দেখো উপর থেকে জল নিচের দিকে ক্রমাগত নামছে, যেটাকে আমরা জলপ্রপাত বলি। এটা জব্বলপুরে দেখা যায়। নেক্সট, নদী মঞ্চ। দেখো মঞ্চ, এই কথাটা আমরা যদি নদী, নদী মানে আমরা জানি কি, মঞ্চ কি, মঞ্চ আমরা প্রায় শুনে এসেছি। মঞ্চ মানে ইংরেজিতে আমরা বলতে বলি স্টেজ। স্টেজ মিন্স কি, তোমরা অনেক সময় বিভিন্ন যাত্রাতে শুনেছো, বিভিন্ন জায়গায় কোনো অনুষ্ঠান দেখো, তখন দেখো ডবল স্টেজ, ট্রিপল স্টেজ, এরকম স্টেজ থাকে, একটা স্টেজ থেকে আরেকটা স্টেজ, আরেকটা স্টেজ থেকে আরেকটা স্টেজ। ঠিক নদী মঞ্চ এটা ঠিক সেই রকম ধরনের তোমরা দেখতে পাবে। এইখানে আমি একটু আগে বললাম যে একটা জায়গায় ভূমিরূপের বিবর্তন একটা, দুটো, তিনটে ক্ষয়চক্র দ্বারা অতিবাহিত হতেই পারে। যেই জায়গায় যখন ক্ষয়কার্য চালাচ্ছেন বা বার্ধক্য অবস্থায় এসে তার যে উপত্যকা গঠন করছে, তাহলে তার উপত্যকার একটা সুনির্দিষ্ট উপত্যকা গড়ে উঠবে। আবার যখন নতুন ভাবে পুনর্যৌবন লাভের ফলে সে আবার ওই জায়গায় ভূমিরূপকে নদী দ্বারা কর্তন করছে, নদীর সে ক্ষয়কার্য করে আরেকটা উপত্যকা তৈরি করবে। এইভাবে দেখা যায় যে একটা জায়গায় ক্ষয়চক্রের বিবর্তনের সাথে সাথে পুনর্যৌবন লাভের প্রাপ্তির সাথে সাথে দেখা যায় যে একটা উপত্যকা থেকে আরেকটা উপত্যকার ঠিক স্টেজের আকারে বিন্যাস লক্ষ্য করা যায়, তখন সেটাকে আমরা বলছি নদী মঞ্চ। নেক্সট, খোদিত নদী বাঁক। এই যে দেখো, খোদিত নদী বাঁক বলতে আমি বলি তোমাদের প্রথমেই যে বার্ধক্য অবস্থায় এসে, বার্ধক্য অবস্থায় একটা যখন ডেভিসের ক্ষয়চক্র পড়িয়েছিলাম, আমি তোমাদের বলেছিলাম যে বার্ধক্য অবস্থায় যেসব ভূমিরূপ গঠিত হয় তার মধ্যে প্রধান যে ভূমিরূপ বা নদীর যে গতিপথ, সেই গতিপথ সর্পিল আকারে বেঁকে বেঁকে প্রবাহিত হয়। কারণ তখন নদীর গতি বা নদীর ক্ষমতা বেশি থাকে না, সে পাশের কোনো কঠিন শিলা পেলে তাকে অতিক্রম করতে পারে না, সে যেখানেই নরম শিলা হবে সেখান থেকে বেঁকে বেঁকে প্রবাহিত হয়। এইটা আমরা নদী বাঁক বলেছিলাম। এইখানে এসে জানছি খোদিত নদী বাঁক। খোদিত নদী বাঁক মানে কি, দেখো যখন নদী আর একবারে লাস্ট স্টেজে এসে বার্ধক্য অবস্থায় সে যখন বেঁকে বেঁকে প্রবাহিত হচ্ছিল, এই যে ব্রাউন কালারের, সেটা হচ্ছে যে তার একটা নদী বাঁক। আবার যখন যৌবন অবস্থা প্রাপ্তি হলো, পুনর্যৌবন লাভ হলো, তখন দেখা গেল নদী যেহেতু তার ক্ষয় করার প্রবণতা, তো তার নিম্নক্ষয় করার প্রবণতা সবচেয়ে বেশি, সেই জন্য তখন নদী কি করবে, নদী তীক্ষ্ণভাবে তার নিচের অংশকে কেটে একটা গভীর নদী উপত্যকা তৈরি করবে, এবং যেটা এরকম সর্পিল আকারে নদী বাঁকের আকারে একবারে ডিপলি মানে খুব ভেতরে গিয়ে সে ক্ষয় করে একটা সংকীর্ণ উপত্যকা তৈরি করবে। তখন সেটাকে আমরা বলছি খোদিত নদী বাঁক, নতুন এবং পুরাতন মিলে। এবং সেই খোদিত নদী বাঁকটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সদৃশ্য খোদিত নদী বাঁক আর একটা বিষদৃশ্য খোদিত নদী বাঁক। এটা কি, সদৃশ্য মানে হচ্ছে দেখো এই যে নদী, সেই নদীর দুদিকে নদী প্রাচীর বলো, নদী মঞ্চ বলো, বা নদীর যে উচ্চতা, বা নদীর যে একটা নদী একটা জায়গায় নদীর বাঁক থেকে আরেকটা নদীর যে বাঁক, তার প্রতিটা দিকে দেখো একটা সমানতা বজায় আছে। কিন্তু এইখানে দেখো বিষদৃশ্যতে এইখানে যে এই পাড় বা তার অপোজিটে যে পাড়, তাদের মধ্যে কিন্তু সাদৃশ্য নয় বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। এই জন্য এটাকে বলা হয় বিষদৃশ্য খোদিত নদী বাঁক। কি ব্যাপারটা এটা, এটা দেখলে তোমরা মোটামুটি বুঝতে পারবে যে নদী তো খোদিত নদী বাঁক কি। এইভাবে এটা হচ্ছে খোদিত নদী বাঁক তৈরি হয়েছে। তাহলে আমরা আহ ভূমির পুনর্যৌবন লাভের ফলে যে কতগুলি ভূমিরূপ দেখা যায়, সেই ভূমিরূপগুলি আমরা আলোচনা করলাম। এবং আমরা পুনর্যৌবন লাভ কিভাবে হয়, ক্ষয়চক্রের লাস্ট পর্যায়ে এসে পজিটিভ নেগেটিভ চেঞ্জ হয়, পরিবর্তন হয়, পরিবর্তন হওয়ার ফলে সেখানে নদীর তার যে শক্তির প্রবণতা ছিল বার্ধক্য অবস্থায়, সেটা পরিবর্তন হয়, আর ভূমিরূপেরও পরিবর্তন হয়। অতএব সেখানে ক্ষয়চক্রের একটা বাধা তৈরি হয়, এবং সেই ক্ষয়চক্রের বাধা তারা এসে কি করে, নদীর পুনর্যৌবন লাভ ঘটায়।
এবং ভূমিরও পুনর্যৌবন লাভ ঘটায়। আমি বলেছি তোমাদেরকে যে নদীর পুনর্যৌবন লাভ এবং ভূমির পুনর্যৌবন লাভ পুরো সমার্থক, কারণ এটা না হলে ওটা হবে না। আর তাদের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয় সেটা আমরা সুন্দরভাবে আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই দেখেছো, আবার বা তোমরা দেখে নেবে। এবং এর পরে আমি তোমাদের যেহেতু এতটা বললাম, বলার পর আমি তোমাদের 4টে প্রশ্ন তোমাদের কাছে রাখছি। তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে এবং এগুলোর উপর বেশি একটু জোর দেবে, কারণ এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনের মধ্যে পুরো যে মানে পুনর্যৌবন লাভ, সেই পুনর্যৌবন লাভটা বুঝতে পারবে। সেটা হচ্ছে নাম্বার 1, পুনর্যৌবন কখন হয় বা পুনর্যৌবন লাভ বলিতে কি বোঝো? ক্ষয়চক্রের বাধা কি? ক্ষয়চক্রের বাধা, ক্ষয়চক্র বাধাপ্রাপ্ত হলেই কিন্তু পুনর্যৌবন লাভ সংগঠিত হবে। দ্বিচক্র উপত্যকা কাকে বলে? উপত্যকার মধ্যে উপত্যকা, দ্বিচক্র উপত্যকা কাকে বলে এটা একটু পড়বে, লিখবে নিজেরাই। আরেকটা যেটা আমি বললাম যে জলপ্রপাত, নিক বিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয় কেন, এইটা তোমরা একটু ভালো করে দেখবে। তাহলে আজকে তোমাদের নদীর পুনর্যৌবন লাভ বা ভূমির পুনর্যৌবন লাভ আমি পড়ালাম, তোমরা এটা সুন্দরভাবে দেখে নিজেদের মতো পরীক্ষার খাতায় লেখার চেষ্টা করবে।